আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 22 ব্যাচের আজকের বাংলা ক্লাসে। তোমরা ইতিমধ্যেই আমার সাথে বেশ আহ, কয়েকটি ক্লাস করে ফেলেছো। আমি তোমাদেরকে রেইনকোট নিয়ে লাস্ট দিন পড়াচ্ছিলাম। আজকে আশা করি আমরা রেইনকোটের যে ক্লাসটা রয়েছে সেটা একদম সম্পূর্ণরূপে কমপ্লিটলি শেষ করে ফেলতে পারবো, এবং তোমাদের আজকে ক্লাসের পরে আর রেইনকোট নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না, এটা আমি এক্সপেক্ট করছি। আর কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটিতে জয়েন করেছো এটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো, এবং বন্ধুদেরকে একটু তাড়াতাড়ি মেনশন করে দাও যেন সবাই ক্লাসটিতে চলে আসে এবং আমরা একসাথে আমাদের যে ক্লাসটি রয়েছে সেইটা যেন শুরু করে দিতে পারি। সো যারা আছো ক্লাসটিতে একটু জলদি জলদি বন্ধুদেরকে একটু মেনশন করো যেন সবাই ক্লাসটিতে চলে আসে এবং একসাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আর তোমাদের পড়াশোনার কি অবস্থা সেইটা একটু আমাকে জানিও, কোনো ধরনের সমস্যা তোমরা ফেস করছো কিনা, বা তোমাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা পড়ার ক্ষেত্রে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাতে পারো। হ্যাঁ, যদি জানাও তাহলে যেটা হবে যে আমরা তোমাদেরকে খুব সহজেই সহজে সাহায্যটা করতে পারবো, অথবা মানে বুঝাতে পারবো যে ভাইয়া তোমার কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, কিভাবে এটার সমাধান হতে পারে। তো সেই জায়গা থেকে প্রায় এক সপ্তাহ পরে তোমরা জানো যে আমাদের সাথে তোমাদের ক্লাসটা হচ্ছে, এবং আশা করি যে তোমরা সবাই ইতিমধ্যে যতটুকু অংশ আমরা পড়িয়েছি ততটুকু অংশ পড়ে ফেলেছো, কোনো ধরনের কনফিউশন তোমাদের মধ্যে নাই, এবং সবাই মোটামুটি সুন্দর মতো ভাবে পড়েই আজকে আমাদের ক্লাসটাতে এসেছো। আর আজকে ক্লাসে যেটা বললাম যে আমরা মূলত আমাদের বাকি যে অংশটুকু রয়েছে রেইনকোট গল্পের সেটা আজকে ক্লাসে শেষ করে ফেলবো, এবং শেষ করার মাধ্যমে আমরা আজকে কিছু অবজেক্টিভ নিয়ে তোমাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করব যে আমরা যারা পড়েছি তারা কতটুকু অংশ আমরা পারি, এইটা আমরা আজকে ক্লাস থেকে বোঝার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই ক্লাসটাতে মনোযোগ সহকারে ক্লাসটা করবা, এবং তোমাদের যত ধরনের কনফিউশন আছে, যত ধরনের সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করে ফেলবো। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ইতিমধ্যেই অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছো, এবং জয়েন করার মাধ্যমে বন্ধুদেরকেও মেনশন করে দিচ্ছ দেখলাম। আচ্ছা, তো এইভাবে বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে থাকো এবং জয়েন করে দিতে করতে জানিয়ে দাও যেন সবাই চলে আসে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটা প্রথমে একটু ক্লাসের আগে বলে নেই, যে প্রত্যেকটা ক্লাসের আগে যেটা ক্লাসের পরে আমি যেটা করি তোমাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম দিই, এবং সেটা আমি দেখেছি যে তোমরা খুবই সুন্দর মতো আমাদেরকে আহ আমাদেরকে জানিয়েছো, দেখিয়েছো। হ্যাঁ, আমি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা সেইগুলা আমাদেরকে প্রপার ফিডব্যাক গুলা দিচ্ছ, যেন আমরা কি হয় আমরা তোমার সেটার জন্য মানে প্রপারলি সেটাতে কাজ করে যেন সুন্দর মতো তোমাদের ক্লাসটাকে আরো ভালো করতে পারি, তাই না? তো সেটা আমি দেখেছি তোমাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ। অনেকের কিছু কোশ্চেনও ছিল, তারপরে অনেকে অনেক ধরনের কথা আমাকে জানিয়েছো, সেগুলো নিয়েও কথা বলেছি। বাট যেটা ব্যাপার সেটা যে তোমরা আলটিমেটলি আমাদেরকে তোমাদের ফিডব্যাক গুলো থেকে আমরা কিন্তু অনেক বেশি হেল্প পাচ্ছি। হ্যাঁ, হেল্প বলতে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে ক্লাসটাতে আরো ভালো করা যায়। আচ্ছা, তো ফিডব্যাকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা যে কয়েকজন বা কেউ কেউ কি করছো, তোমাদের জাস্ট খালি মনে হচ্ছে যে আমি একটা কমেন্টের উত্তর করি নাই, বা একটা প্রশ্নের উত্তর করতে পারি নাই, হয়তো কমেন্টটাই দেখি নাই। অথবা অনেকেই এমন করেছো যে ক্লাসটা একটু দেরিতে শুরু হয়েছে, সেই কারণে আমাকে হয়তো এক দিয়েছো, দুই দিয়েছে, এরকমও ঘটনা আমি দেখেছি। কিন্তু একটা বিষয় একটু চিন্তা করে দেখো যে ক্লাসটা দেরি করার পিছনে কিন্তু অনেক ধরনের কারণ থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। যেহেতু আমরা পুরো ক্লাসগুলো অনলাইনে করছি, দেখা যায় যে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, অনেক সময় পিসিতে প্রবলেম হয়, আমাদের সাথে পেছনে যারা কাজ করে, যেমন যে লাইভ গুলো হোস্ট করার ক্ষেত্রে তাদের অনেক সময় সমস্যা হয়। তো এই সকল বিষয় মিলিয়েও কিন্তু অনেক সময় আমাদের ক্লাসগুলোতে একটু দেরি হয়ে যেতে পারে। তো এটা আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে তোমরা এটা নিয়ে মন খারাপ করো না, বা আমার উপর কষ্ট পেও না। এটা আমরা চেষ্টা করি যে তোমাদের জন্য কোনোভাবেই আচ্ছা চেষ্টা করি যেন তোমাদের সাথে কোনোভাবে বা তোমাদের জন্য দেরি না হয়। হ্যাঁ, বা তোমাদের জন্য ওয়েট করতে না হয়, কিন্তু অনেক সময় হয়ে যায়, এই জন্য আমি অনেক 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 দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলেছো যে ভাইয়া প্রতিটি লাইন ধরে ধরে পড়ান, এটা খুব ভালো লাগে, পড়ার ধরন খুব ভালো লাগে, গল্পের প্রত্যেকটা লাইন বুঝাই দিচ্ছেন, আমার কথা বলার স্টাইল ভালো লাগে। আমি কিন্তু তোমাদের ফিডব্যাক গুলা দেখিবেন আমার সামনে এখনো ওপেন করা আছে। হ্যাঁ, লাইন বাই লাইন পড়ে বুঝাই দেওয়া, তারপর টিচিং স্টাইল,
পড়ানোর স্টাইল ভালো লাগে, এই বিষয়গুলো তোমরা বলেছো। গুরুত্বপূর্ণ অংশের যে ব্যাখ্যাগুলো করি সেটা বলেছো। আমার সব থেকে ভালো লেগেছে যে তোমরা যে বুঝতে পেরেছো যে আমি গুরুত্বপূর্ণ অংশের ব্যাখ্যাগুলো করে দিচ্ছি। এই জিনিসটা বুঝতে পারাটাই অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, কিছু বিষয় তোমাদের খারাপ লেগেছে, যেমন কয়েকজনই জানিয়েছো কমেন্ট পড়া নিয়ে। এই বিষয়টা প্রতি ক্লাসে এসেছে, কিন্তু যে বিষয়টা বলছিলাম যে কমেন্টের বিষয়টা হচ্ছে আমরা তো ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করার জন্য আমাদের কমেন্টগুলো পড়তে হয়। এটা হচ্ছে আমি চাই যে আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা যেন কখনো এটা মনে না করে যে তার সাথে কেউ কমিউনিকেট করছে না, তার সাথে কেউ যোগাযোগ করছে না। আমরা যতই লাইভ এর মাধ্যমে ক্লাস নিই না কেন, যতই ভার্চুয়াল ক্লাস নিই না কেন, আমি চাই তোমরা ফিল করো একটা ক্লাসরুমে বসে ক্লাস করছে। এই জন্যই চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো পড়ার, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি হচ্ছে আহ আচ্ছা, একটা স্লাইড শেষে রিভিউ করলে রিভিউ করার একটা বিষয় এসেছে যে প্রত্যেক স্লাইডের শেষে রিভিউ, কিন্তু আমরা যখন কোনো গল্প বা কবিতা পড়ি তখন প্রত্যেকটা স্লাইড শেষে রিভিউ করা আসলে যায় না, বরঞ্চ গুরুত্বপূর্ণ অংশগুলোর ব্যাখ্যা করা যায়। এবং যখন একটা গল্প পুরো শেষ হবে তারাই হচ্ছে কি হবে, তারাই হচ্ছে তোমার তখনই গিয়ে পুরো গল্প বা কবিতার পুরো ব্যাখ্যাটা কিন্তু আমি করে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একজন বলেছিলা যে আমাদেরকে বলেছিল যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের কাজও অনেকটা হয়ে যাবে, কিন্তু আচ্ছা, কিন্তু একটা বিষয় সেটা মনে রাখতে হবে যে তোমার আগে তো তোমার বেসিকটা শিখতে হবে, এরপরে গিয়ে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনটা নিতে পারবা। সো এইটা একটু মাথায় রেখো, আগে আমরা পড়াটা শেষ করি, এরপরে ধরো প্রপারলি করলেই তোমার অ্যাডমিশনের কাজ অনেকটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল মোটামুটি তোমাদের খারাপ ফিডব্যাকের মধ্যে যে কমেন্ট বেশি পড়া আর হচ্ছে তোমার কমেন্ট বেশি পড়া, এটাই ছিল খারাপ ফিডব্যাক। বাট মোটামুটি সবাই অনেক ভালো ভালো কথা বলেছো, অনেক ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছো। বোর্ডে ক্লাস করার জন্য অনেকে বলেছে, বাট এটা পসিবল না আপাতত, ঠিক আছে? এটা পসিবল না, কারণ আপাতত আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ফিডব্যাক গুলা। এখন আচ্ছা, আহ এখন আমাদেরকে একটু কমেন্টে জানাও তো যে তোমরা যারা কারা কারা পড়ে এসেছো আজকে ক্লাসটার জন্য। কারণ আজকে ক্লাসের পর তোমাদের কিন্তু আমি ধরো যে প্র্যাকটিস করাবো বা যাই করাই না কেন, এটার জন্য কি করতে হবে বলো তো? তোমাদের জন্য অবশ্যই অবশ্যই পড়ে আসতে হবে। আমাকে একটু তোমরা জানাও যে হচ্ছে যে তোমরা পড়ে এসেছো কিনা, কারা কারা আমার সাথে পড়ে এসেছো, এটা একটু আমাকে জানাও তো তোমরা যারা ক্লাস টিতে আছো। তাহলে ধরো আহ আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যেতে পারবো, কারণ আজকে গল্পের অংশ আছে খুবই কম। মূলত যে বিষয়টা আছে সেটা কিন্তু তোমার কিসের বলতো, সেটা হচ্ছে যে তোমার মূলত আজকে আমরা প্র্যাকটিস সেশন বা হচ্ছে তোমার প্র্যাকটিস করার কথা, আর হচ্ছে কিছু আমি চেষ্টা করব একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার, যদি তোমরা চাও। একদম রেইনকোটের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে চাই, যদি তোমরা সবাই চাও। তো সেটা একটু আমাকে কমেন্টে জানিও যে তোমরা সৃজনশীল প্রশ্নের আলোচনা চাও কিনা। যদি চাও তাহলে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়েও আমি কিন্তু আলোচনা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, আচ্ছা, সো যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে একটু বলি। আমি হচ্ছে তোমাদের জন্য স্ক্রিনটা এখনই শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কমেন্ট আসছে দেখছি, পড়ে এসেছে অনেকেই বলছে। অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে পড়ে এসেছো, খুবই ভালো হয়েছে তোমরা পড়ে আসার কারণে। আজকে তাহলে যেটা হবে যে যখনই আমরা প্র্যাকটিসটা করতে যাব, খুবই সুন্দর মতো তোমরা দেখা যাবে সাথে সাথে উত্তর করে ফেলতে পারবা। সেটা খুবই ভালো একটা সেশন হবে আশা করতেছি, তোমাদের পার্টিসিপেশন থাকবে, খুবই ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা করব, আরেকটা জিনিস জানাইও যে তোমরা সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিসটা চাও কিনা। হ্যাঁ, এটাও একটু জানানো আমার জন্য জরুরি। যদি চাও তাহলে ধরো আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, চাই বলেছো অনেকে, কোনো সমস্যা নেই, আমরা তাহলে শুরু করে ফেলি আমাদের ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কোথায় ছিলাম? আমি স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের জন্য। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু একটু জানাইও তো আমাকে তাড়াতাড়ি বন্ধুরা। যারা হচ্ছে ক্লাসটাতে আছো একটু জানিও যে আমার স্ক্রিনটা তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে?
স্ক্রিনটা যদি দেখা যেয়ে থাকে তাহলে কিন্তু ধরো আমরা আমাদের যেই বিষয়টা রয়েছে সেটা আজকে পড়া শুরু করে দিতে পারি। আচ্ছা, আমরা কোথা পর্যন্ত ছিলাম? আমরা ছিলাম হচ্ছে প্রিন্সিপালের কামরায় যাওয়া পর্যন্ত, তাই না? সো তাহলে এখন কি করব? প্রিন্সিপালের কামরার এখান থেকে চলো আমরা শুরু করে দেই। আচ্ছা, প্রিন্সিপালের কামরা যাওয়ার আগে তোমাদের মনে আছে বেসিক্যালি হচ্ছে কি হয়েছিল? যে মিন্টু রেইনকোটটা পরে বাসে করে সে কিন্তু প্রিন্সিপালের অফিসে যে তাকে ডাকা হয়েছিল সেখানে যাচ্ছিল, তাই না? এতটুকু তো তোমাদের মনেই আছে। সো এর পরের অংশ থেকে আমরা শুরু করে দিচ্ছি। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। আচ্ছা, এখানে পান্ডা টাইপের কেন বলা হচ্ছে? ওই যে গোলগাল, একটু মোটা সোটা, একটু সুন্দর পান্ডা। পান্ডা দেখেছো তোমরা কেউ? এটা একটা ভালো কনসার্ন যে তোমরা কি পান্ডা দেখেছো কিনা। পান্ডা যদি নাও দেখো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে একটু গুগল করতে পারো, কারণ হচ্ছে এখনই মাত্র শুরু করেছি, এখনই পান্ডা দেখাতে নিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই গুগল থেকে তখন দেখা যাবে যে আমার কমেন্টে বলবে ভাইয়া অনেক অপ্রয়োজনীয় সময় নষ্ট করেন। সো এটা করবো না, তোমরা নিজেরা গুগল করে নিও, ঠিক আছে? পান্ডার মতো অলস প্রকৃতির একদম গোলগাল টাইপের একটা মানুষ, সেই কারণে এখানে পান্ডা বলা হয়েছে। যাদের মানে অত্যন্ত খারাপ, মানে হচ্ছে অত্যন্ত রাগী, অত্যন্ত রুডো টাইপের মানুষ, তাদেরকে মূলত এখানে বলা হয়েছে। আচ্ছা, শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবে একটা ক্লাসে, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ডক্টর আফাজ আহমেদ বা এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন করে, মানে এটা কার কথা বলছে? প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাজ আহমেদ। পরে বলল কি যে আমরা যে নুরুল হুদার কথা বলছি সে কোন বিষয়ের লেকচারার বলতো? সে হচ্ছে লেকচারার ইন কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, তো এইটাও তোমাদের বুঝতে হবে যে এখানে ধরো যে প্রফেসর আর লেকচারের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, মানে একটু ধরো যে পদের দিক থেকে একটু কম বেশি আছে। তো দেখা যাচ্ছে লেকচারার ইন কেমিস্ট্রি তাকে কিন্তু ভুলটা কি করা হচ্ছে? সংশোধন করা হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে বলা হয়েছে শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। শাট আপটা কে বলেছিল তাহলে? তোমরা আমাকে একজন বলেছিল ভাইয়া ক্যারেক্টারটা বুঝতে সমস্যা হয়, আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি বাকি অংশটুকুতে। সো যেটা করবা তোমরা একটু কষ্ট করে পাশে লিখে নিও। শাট আপটা বলেছে কে? ওই যে প্রিন্সিপালের সাথে বসা ছিল যে মিলিটারি জাদরেল, সে বলেছে শাট আপ, অর্থাৎ প্রিন্সিপালকেও থামিয়ে দিয়েছে। কেন এটা বুঝলাম? কারণ বলেছে যে এইবার প্রিন্সিপাল থামে। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া প্রিন্সিপালকে থামানোর জন্য অবশ্যই প্রিন্সিপাল থেকে বড় কেউ বা প্রিন্সিপাল যাকে মান্য করে এরকম একজন মানুষের কথা বলতে হবে। সো এইটাই এখানে আমরা মূলত দেখেছি, ঠিক আছে? তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে, এখানে তাকে বলতে কাকে? তাকে বলতে নুরুল হুদার কথা বলা হচ্ছে। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, হ্যাঁ, নুরুল হুদা। এখানে শাট আপ বলেছে কে? শাট আপ বলেছে হচ্ছে মিলিটারি মিলিটারি জাদরেল, মিলিটারি যে হেডটা ছিল ওইখানে, ঠিক আছে? এবার প্রিন্সিপাল নামছে নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে এই যে জাদরেল কর্নেল, সো এখানে হচ্ছে মিলিটারি কর্নেল এই কথাটা বলেছে। হ্যাঁ, জাদরেল কর্নেল বা না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলা বলে সেনাবাহিনীকে মজা করে শায়েরি করা খুবই বড় অপরাধ। শায়েরি করা মানে কি? ঠাট্টা করা বা হচ্ছে ধরো তোমরা কি শায়েরি করা বলতে হচ্ছে ধরো কবিতার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে সুন্দর মতো ধরো একটু মশকরা করা খুবই বড় অপরাধ, এটাই মূলত এখানে বলা হয়েছে। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। এই পুরো কথাটা কেন বলা হয়েছে জানো? কারণ হচ্ছে ওই যে সে একটা উর্দু ভাষায় কথা বলার চেষ্টা করেছে, উর্দু ইংরেজি মিলিয়ে, সেই কারণটাতে মূলত যে প্রিন্সিপাল মনে করেছে, প্রিন্সিপাল না, সে ওই যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার মনে করেছে যে হচ্ছে সে আসলে মজা নিচ্ছে, বাট আসলে কিন্তু মজা নিচ্ছে না, তাই না? পরবর্তীতে দেখো রয়েছে নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি না পালিয়ে থাকে তো তার কপালে যে কি আছে তার জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। আচ্ছা, তাদের দুজনের এখানে দুজন বলতে কি করা হয়েছিল? দুজন বলতে কে কে বলতো? ওই যে মিলিটারির জিপে তোলা হয়েছে নুরুল হুদা আর হচ্ছে কি আব্দুস সাত্তার মৃধা।
এইটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। একে তো যে মিলিটারির জিপে কয়জনকে উঠানো হয়েছিল, মিলিটারির জিপে 2 জনকে উঠানো হয়েছিল। এই 2 জন কে কে? এই 2 জন হচ্ছে নুরুল হুদা আর হচ্ছে কি, আর হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। অর্থাৎ এই 2 জনকে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখো জায়গাটাও একবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নাই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম, তার উত্তরেরও কোনো হেরফের হয় না। যেমন কিছুদিন আগে কলেজের কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? অর্থাৎ আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটাতে যে জিনিসটা বলা হয়েছে যে কলেজে কিছুদিন আগে ওই যে আমার, তোমাদের মনে আছে প্রিন্সিপাল সাহেবের যে পিয়ন ছিল সে একটা কথা বলেছিল না যে কেউ মানুষজন এসে ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে ফেলেছে অথবা হচ্ছে তোমার বোমা নিক্ষেপ করেছে। এই ধরনের কারণে যে প্রশ্নটা এই কারণে পাকিস্তানি বাহিনী বা মিলিটারি বাহিনী বেশ চিন্তিত হয়ে গিয়েছে যে এই ধরনের কাজগুলো কারা করছে বা কিভাবে করছে। সেই কারণে নুরুল হুদা আব্দুস সাত্তার মৃধাকে ডেকে নিয়ে এসে যে কাজটা করা হচ্ছে, বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেগুলা কারা নিয়ে এসেছিল। কারণ মিলিটারি বাহিনী হচ্ছে পাকিস্তানিরা মূলত হচ্ছে কি যে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কি হয়েছে সেটা সম্পর্কে হচ্ছে যে তোমার জানানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই গল্পের কথক লেখক এবং নুরুল হুদা দুইজনই, ঠিক আছে। কেন? কারণ তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো ডিরেক্ট নুরুল হুদার ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, আবার এইখানে দেখো কিছু কিছু জায়গায় যেমন তাদের পার্সপেক্টিভে অর্থাৎ নুরুল হুদার পার্সপেক্টিভে ব্যাখ্যা করা হয়েছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের বুঝতেই পারছি যে আমরা কি করব, আমরা হচ্ছে মূলত বুঝতেই পারছি যে তোমার এখানে 2 জনের ভাষায় বা 2 জনের প্রেক্ষাপটে কিন্তু কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো রয়েছে কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কিনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক অফিসের জন্য 3টে, বোটানি হিস্ট্রি, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে, একদম মুখস্থ করে ফেললো। বোটানির জন্য কয়টা কেনা হয়েছে? 3টা, সরি অফিসের জন্য 3টা, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টা করে, ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টা আলমারি কেনা হয়েছিল। কি কি প্রশ্ন হতে পারে? অফিসের জন্য কয়টা আলমারি কেনা হয়েছিল, কমেন্টে জানাও তো অফিসের জন্য কয়টা, বোটানির জন্য কয়টা, আর ডিপার্টমেন্টের জন্য 2টা করে, ইংরেজির জন্য একটা, মোট 10টা আলমারি কিন্তু কলেজে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে এত কথা বলার দরকার নাই তার, ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কই থেকে। এখানে এটা কে বলেছে? এটা এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে হচ্ছে পাকিস্তানি মিলিটারি যারা ছিল, জিজ্ঞাসাবাদ করছিল, তারা হচ্ছে মূলত এখানে কি করেছে, তারা হচ্ছে মূলত জিজ্ঞেস করছে এবং তারই উত্তরে নুরুল হুদা বলেছে যে তাদের সে চিনবে কোত্থেকে, তারা হলো কুলি আর সে হলো একজন লেকচারার। কুলি বলতে মূলত এখানে ইঙ্গিত করা হয়েছে যে যারা মূলত এই যে মালামাল গুলো কি করে মাথায় বোঝাই করে নিয়ে আসে অথবা নিয়ে এসে পরিবহন করে দেয়। কিন্তু ব্যাপারটা হলো যে তারা কি আসলেই কুলি ছিল? তারা কিন্তু, এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তারা কি আসলেই কুলি ছিল কিনা। কারণ যেই কাজটা হয়েছে যে তোমার এখানে কিন্তু কুলির থেকেও বড় কথা যে তোমার তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা মূলত হচ্ছে কি, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটাতে মুক্তিযোদ্ধারা কিন্তু এখানে নিয়ে এসেছিল সেটা সে কিন্তু জানে। হ্যাঁ, পরবর্তীতে পাকিস্তানিরা প্রশ্ন করেছে যে তাদের সাথে তাহলে এত কথা বলছিল কেন। হ্যাঁ, এটা পাকিস্তানিরা তাকে প্রশ্ন, মানে নুরুল হুদাকে প্রশ্ন করেছে। এখন তোমাদের কাছে কি প্রশ্ন আসছে না যে ভাইয়া তাহলে এত ইনফরমেশন পাকিস্তানি বাহিনীরা জানে কিভাবে? তোমাদের মনে আছে যে নুরুল হুদা যেতে যেতে যে দেরি করছিল তখন কিন্তু ধরো তারা কি করছিল, তারা হচ্ছে প্রিন্সিপালের সাথে কথা বলছিল। তো কথোপকথনের মাধ্যমে তারা কিন্তু এই জিনিসটা জেনে নিয়েছে। আচ্ছা, তাসফিয়া একটা প্রশ্ন বলেছো যে ভাইয়া ইবিআই গ্রুপে কি শর্ট সিলেবাসে ক্লাস হবে কিনা। আচ্ছা,
তোমাকে আমি এখন একটা উল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমাদের যদি একটা শর্ট সিলেবাসের উপরে এইচএসসি 22 ব্যাচের পরীক্ষাটা হয়, তোমরা কি যেগুলো সিলেবাসের বাইরে আছে সেগুলো আদৌ পড়তে চাবা? চাইলেও তো সেটা আগে সিলেবাস শেষ করার পরে পরে আমরা করব, তাই না? তো এটা নিয়ে এখনো কোনো ডিসিশন হয় নাই আমাদের বেসিক্যালি। হলে আমরা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, মূলত আমি যতদূর বুঝি যে আমাদের তো শর্ট সিলেবাস যেহেতু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, সে কারণে শর্ট সিলেবাসের উপরই তো ধরো ক্লাসগুলো হওয়ার উচিত বা ক্লাসগুলো করার কথা। তো এটা নিয়ে আমি এখনই কোনো মন্তব্য বা কিছু বলছি না, আমরা ধরো দেখি আমাদের ম্যানেজমেন্ট থেকে কিভাবে কি ডিসিশন হয়, এরপরে আমরা তোমাদের জানিয়ে দিই। আর আমাদের রেইনকোট আছে, ফুল সিলেবাসও রেইনকোট আছে, তো সেটা নিয়ে চিন্তা করার কোনোই কারণ নাই। আচ্ছা, তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? আচ্ছা, প্রিন্সিপালের আদেশে সে আলমারির স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল সেটা। আচ্ছা, মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েনরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। আচ্ছা, এটা তার চেয়ে ভালো আর কে জানে। আজ তারা আজ ধরা পড়ে নুরুল হুদা নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আচ্ছা, এখন দেখো যে মূলত কি হচ্ছে, নুরুল হুদা কিন্তু বিভিন্নভাবে জানানোর বা যে বিষয়টা কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে যে তাদেরকে তো আসলে সে চিনে না, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম বিষয়। বরঞ্চ হচ্ছে যেহেতু আলমারিগুলো কলেজের ছিল, সেই কারণে সে আলমারির সবকিছু ঠিক আছে কিনা, পাতের ঘনত্ব, পুরুত্ব ইত্যাদি নিয়ে মূলত কি করেছে, চেষ্টা করেছে হচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা যাচাই বাছাই করার জন্য তাদের সাথে মূলত কথাগুলো বলেছে। এইটা হচ্ছে দেখানো হয়েছে, দেখানোর চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে যখন যেটা করা হচ্ছিল, আচ্ছা, পরবর্তীতে যখন এটা করা হয়েছিল তখন হচ্ছে কি, পরবর্তীতে হচ্ছে দেখা গিয়েছে যে মিলিটারি বাহিনী নুরুল হুদার কাছ থেকে ইনফরমেশন জানার জন্য বলেছে যে মিলিটারিরা আজকে ধরা, সরি, মিসক্রিয়েন্টরা আজকে ধরা পড়েছে। মিসক্রিয়েন্ট কারা বলতো? ওই যে কুলির বেশে যারা প্রবেশ করেছিল তাদেরকে মিসক্রিয়েন্ট বলেছে। তো তারা প্রবেশ করার মাধ্যমে কি হয়েছে, তারা প্রবেশ করে নুরুল হুদার নাম আজকে বলেছে এবং দাবি করেছে যে নুরুল হুদার সঙ্গে তাদের যোগাযোগটাও নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে, আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজে টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে নুরুল হুদা আসলে অনেক ভীত প্রকৃতির হলেও কি হচ্ছে, ভীত প্রকৃতির হলো তার মধ্যে কিন্তু এক ধরনের, আচ্ছা, মুক্তিযুদ্ধের মতো ভাব নিচ্ছিল ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মাসুম আহমেদ মাহিম একটা কথা বলেছো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো যেটা তোমাদের কনসার্ন একটা বিষয়, নুরুল হুদাকে আসলে মুক্তিযোদ্ধা, ব্যাপারটা হচ্ছে নুরুল হুদা মুক্তিযোদ্ধা আমরা কাদেরকে বলি? যারা শুধুমাত্র সম্মুখ যুদ্ধ করেছে তাদেরকেই না, আমরা কিন্তু মুক্তিযুদ্ধে যারা পারস্পরিক ভাবে বা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অবদান রেখেছিল বিভিন্ন ভাবে, তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি। এই যে দেখো, তিনি কিন্তু নুরুল হুদা অত্যাচার সহ্য করেছে, কিন্তু তোমার মুক্তিযোদ্ধাদের যে ইনফরমেশন, মুক্তিযোদ্ধারা কোথায় আছে, এই কাজটা কারা করেছে, সেটা কিন্তু বলছে না। সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের একটা পার্ট, ঠিক আছে? তাদের মধ্যে একটা চেতনা কাজ করেছে। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে কি বলা হয়েছে, নুরুল হুদার হঠাৎ চিৎকারে বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের মধ্যে নুরুল হুদার নাম বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? অর্থাৎ দেখো, আসলে কিন্তু তাকে চেনে না, কিন্তু তার মধ্যে এমন এক ধরনের সাহসিকতা কাজ করছে, যেই কারণে দেখো পরবর্তীতে কি বলা হয়েছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার পা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে যেন কি বলেছিল। তাতে কুলিটা বিড়বিড় করে বলে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন বা একদিন একজন একদিন না 2 দিন ফিসফিস করেছে, বলেছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। এখানে বাংলার বর্ষা তো শালারা জানে না মানে মূলত কি বলা হয়েছে,
বর্ষাকালের যে বিষয়গুলো বা বর্ষাকালের যে বৃষ্টি হয় অনেক বেশি বা কখন বৃষ্টি হয়, এই বিষয়গুলা কিন্তু এই যে পাকিস্তানি বাহিনী তারা কিন্তু মূলত জানে না, এইটাই বলা হচ্ছে। আমি আরো ভালো মতো এক্সপ্লেন করছি তোমাদের, পুরোটা আগে বলিনি। পরবর্তীতে বলা হয়েছে যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের কি, আমাদের হচ্ছে জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল, তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়, হ্যাঁ, তারপরে হচ্ছে এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। মৌনতা মানে কি? মৌনটা হচ্ছে তোমার চুপ করে থাকা, হ্যাঁ, চুপ করে থাকাকে মূলত হচ্ছে কি বলে, মৌনতা বলা হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, তো আশা করি এটা বুঝতেই পেরেছো তোমরা। পরবর্তীতে দেখো এখানে মূলত কি বলা হয়েছে, এখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা হচ্ছে রাশিয়ার কথা এসেছে মূলত। যেটা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালের কথা যদি আমরা বলি, তাহলে যেটা হয়েছিল যে জার্মান বাহিনী হিটলারের নির্দেশে মূলত রাশিয়াকে আক্রমণ করেছিল। আমি মূলত এই জায়গাটার কথা এক্সপ্লেন করছি, হ্যাঁ। রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। তো রাশিয়াকে আক্রমণ যখন করেছিল তখন কি জেনারেল উইন্টার, উইন্টার মানে কি, উইন্টার মানে হচ্ছে শীতকালের কথা মূলত বলা হয়েছে। তো হিটলারের জেনারেলরা হিটলারের পরামর্শ দিয়েছিল যে শীত শেষে রাশিয়া আক্রমণ করতে, কিন্তু হিটলার সেটা শোনে নাই। ফলে যেটা হয়েছিল যে প্রচন্ড শীত আর তুষারপাতের কারণে হিটলারের বাহিনীর একটা বড় অংশ রাশিয়া পৌঁছানোর আগেই মূলত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এবং সামান্য কিছু জার্মান সৈন্য রাশিয়ায় পৌঁছাতে পারলেও রুশ বাহিনীর হাতে তারা কি হয়েছিল, তারা হচ্ছে পরাজিত হয়ে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই জায়গায় ছিলাম মূলত, এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি। পরবর্তীতে দেখো বাংলায়, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বলা হয়েছে যে প্রবল বর্ষায় তেমন বিপজ্জনক কিছু পরিস্থিতিতেও কিন্তু কি হয়েছিল, পাকিস্তানি বাহিনী পড়েছিল। আমি সরি, সাইডটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো পাকিস্তানি বাহিনী পড়েছিল কারণ ধরো বর্ষাকালের সাথে তো পাকিস্তানের মানুষজনরা খুব একটা বেশি কি পরিচিত নয়। তো সেই জিনিসটাই মূলত এখানে বলা হয়েছে। এবং সেই সময়টাতে নদী বিধৌত বাংলাদেশের বিভিন্ন যে অঞ্চল রয়েছে, তোমরা জানো যে বাংলাদেশ কি নদীমাতৃক দেশ, তাই না? তো সেই নদীমাতৃক দেশের প্রেক্ষাপটে কি হয়েছিল যে তারা কিন্তু, যেহেতু অনেক বর্ষা হচ্ছে বা অনেক বৃষ্টি হচ্ছে, তারা, আমাদের এই দেশের মানুষ তো নদীপথ সম্পর্কে বেশ ভালোই জানে। তো তারা কি হয়েছে, খুবই ভালো মতো আক্রমণ করতে পেরেছে নদী পথ দিয়ে। এই বিষয়টাই হচ্ছে মূলত এই অংশটিতে বোঝানো হয়েছে। জুত মানে কি, জুত মানে হচ্ছে সুবিধা করতে পারে নাই, হ্যাঁ, সুবিধা করতে পারার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো ঝাপসা দেখা যাচ্ছে, এটা মোস্ট প্রবাবলি তোমার নেটওয়ার্কের কারণেই এরকম হয়েছে। নেটওয়ার্কটা ঠিক করে ফেললেই, আচ্ছা, নেটওয়ার্কটা একটু চেক করে দেখো, ঠিক থাকলে আশা করি সব ঠিক হয়ে যাবে। সো তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু অংশ? পরবর্তীতে যদি চলে যাই, কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে, জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তাকে তুলে মিলিটারি ফের জিজ্ঞাসা করে ওদের আস্তানা কোথায়, সে খবর তো তার ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। অর্থাৎ সে এখন কিন্তু বীরের মতো উত্তর করার চেষ্টা করছে যে তার খবর জানা রয়েছে। ওই ঠিকানা বলে দিলেই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ মিলিটারিরা বলার চেষ্টা করছে যে, কি বলেছে, যে মুক্তিযোদ্ধাদের খবর যদি নুরুল হুদা দিয়ে দেয় তাকে, তাহলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এবং এই নিশ্চয়তা দিয়ে তাকে কি খাওয়ানো হয়েছিল, তাকে হচ্ছে দুধ এবং পাউরুটি, পাউরুটি এবং দুধ খাওয়ানো হয়েছিল। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তার বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। কিন্তু তার মানে হচ্ছে তার যে একটা মানে
গরম বা হচ্ছে তার মধ্যে যে একটা উষ্ণতা কাজ করছিল সেটা তার শরীরে এখনো লেগেই রয়েছে। এখানে মূলত ওই যে মিন্টুর যে চেতনা, মিন্টুর যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা যেন তার মধ্যে কি হচ্ছে, জাগ্রত হয়েছে। যে কারণটাতে তাকে যখন মারা হচ্ছে, তাকে যখন নির্যাতন করা হচ্ছে, তখন সে তারপরেও কিন্তু তোমার মুক্তিযোদ্ধাদের ইনফরমেশন গুলো দিয়ে দেয় নাই। ঠিক আছে? আচ্ছা, বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সেই ছদ্মবেশী কুলিদের আস্তানাও সে চেনে। অর্থাৎ এর মধ্যে কি, তার মধ্যে যেন একটা একটা কি, একটা হচ্ছে তোমার তার মধ্যে একটা মানে একটা হচ্ছে যে তোমার মূলত যেটা আমরা বুঝতে পারছি তার মধ্যে এক ধরনের প্রতিবাদী চেতনা কাজ করছে, এক ধরনের বীরত্বের ভাব কাজ করছে, যে আমি শুধু আমার শালার ঠিকানায় চিনবো, এটার মধ্যে তো আসলে কোনো ধরনের কি, এটার মধ্যে কোনো ধরনের বীরত্ব নাই, এটার মধ্যে কোনো ধরনের গর্বের কিছু নাই, বরঞ্চ আমি সব মুক্তিযোদ্ধাদের খবরই জানি, কিন্তু আমি তারপরও কাউকে সেটা কিন্তু বলবো না। এই ধরনের বীরত্ব সে দেখানোর মতো মনোভাব তার মধ্যে কাজ করছে। ঠিক আছে? তারাও তাকে চেনে এবং তার উপরও তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ, তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীরটা এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। আচ্ছা, সো আতাত শব্দের অর্থ কি? আতাত হচ্ছে মূলত বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন বিষয়ের মধ্যে সমঝোতা বা হচ্ছে সহযোগিতাকে মূলত আতাত বলা হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো যেটা হচ্ছে যে তোমার স্লাইডটা ঝাপসা, আচ্ছা স্লাইড ঝাপসা হলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হয়ে থাকে। সো যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার একটু রিফ্রেশ করে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সো এখন মোটামুটি আমাদের গল্পটা কিন্তু পড়া শেষ। ক্লাসটাতে যারা আছো আমরা কিন্তু গল্পটা পড়ে ফেলেছি। আতাত কি আমি এক্সপ্লেন করেছিলাম? আচ্ছা, সো হ্যাঁ, কবিতার স্বার্থে বা গল্পের স্বার্থে ইউজ করতে পারে এই ধরনের শব্দ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, সবকিছু এইটা আসলে মাসুম এই বিষয়টা হচ্ছে এখনো পরিষ্কার না। কিন্তু আমি যতটুকু বুঝি যে সে আসলে জানতো না। হ্যাঁ? কারণ কি দেখো যে আমি একটু যদি ব্যাকে যাই, একটু আগের স্লাইড গুলাতে যাই, তাহলে যেটা হবে তোমরা তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? একটু দেখাচ্ছি। হ্যাঁ? যে নুরুল হুদা, এই যে দেখো এই জায়গাটা থেকে বুঝতে পারি নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? সো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি না যে আসলে তারা তাকে চেনে না বা জানেও না। তারা ধরো নুরুল হুদা বুঝতে পারছে যে যেই ঘটনাগুলো ঘটেছে সেটা আসলে মিসক্রিয়েন্টরা করেছে। সেটা মানে সেটা আসলে মুক্তিযোদ্ধারা করেছে। কিন্তু আসলে সঠিকভাবে তাদের ঠিকানা কিন্তু জানা নাই। কিন্তু ওই যে তাদের মধ্যে তার মধ্যে এক ধরনের প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছে, যে কারণটাতে কি হচ্ছে, যেই কারণটাতে হচ্ছে তোমার সে বলে দিতে চায় নাই, সে এখানে মাথা নত করতে চায় নাই। বুঝছো? সো এই জিনিসটাই হচ্ছে মূলত ঘটেছে। আচ্ছা, আচ্ছা, এইদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের বাসার এদিকেও বেশ মেঘলা হয়ে আছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে একটু পরেই। আচ্ছা, তো সমস্যা নাই। সো যেটা বলছিলাম, জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট মানে কি, সাধারণ বিবৃতি। আমি কিন্তু ধরো যে যখনই এগুলো পড়িয়েছি তখনই রেইনকোট মানে কি, আল্লাহ, রেইনকোট তো হচ্ছে যে ছাতার বৃষ্টির সময় ধরো আমরা ব্যবহার করি না জামার মতো, যেটা পড়লে ভিজি না, সেটাই হচ্ছে রেইনকোট। সো জেনারেল স্টেটমেন্টটা কি? জেনারেল স্টেটমেন্টটা হচ্ছে সাধারণ বিবৃতি। আমি এগুলো জাস্ট পড়ে যাব। হ্যাঁ, এগুলো বইয়ে দেওয়া আছে একদম ক্লিয়ারলি। পাশাপাশি আমি যখন পড়িয়েছি তখন তোমাদের একদম এক্সপ্লেইনও করেছি যে আসলে কি মানে বোঝাচ্ছে গল্পের ক্ষেত্রে। তো এটা পড়ে যাব। আর হচ্ছে তোমরা ইতিমধ্যে আশা করি শব্দগুলোর অর্থ জানো। স্পেসিফিক ক্লাসিফিকেশন মানে সুনির্দিষ্ট শ্রেণীকরণ। তলবকিয়া মানে তলব করেছেন। মিসক্রিয়ান লোক ইলেকট্রিক মানে ওই যে মিসক্রিয়ানরা ইলেকট্রিক ট্রান্সফরমার যে উড়িয়ে দিয়েছিল বোমা মেরে, সেটাই মূলত এখানে বলা হয়েছে। আচ্ছা, ক্যাইসে মানে কিভাবে, ও আপহি কসাকটা সেটা আপনি বলতে পারেন। এগুলো তো তোমাদের সবার কাছে ক্লিয়ার না। আমি যখন পড়িয়েছিলাম তখন তো আমি এগুলা এক্সপ্লেন করে দিয়েছিলাম যে এই উর্দু ভাষাগুলোর মাধ্যমে কি বলা হয়েছে। সেটা কি আর পড়া লাগবে তোমাদের এখন? যদি পড়া না লাগে তাহলে আমরা কিন্তু অবজেক্টিভ প্র্যাকটিসে চলে যেতে পারি। ঠিক আছে? পরবর্তীতে রয়েছে মিসক্রিয়ান। মানে হচ্ছে দুষ্কৃতকারী। তারপর হচ্ছে আব্দুস সাত্তার মৃদ্ধাকা ঘাট জানা হোগা মানে
আব্দুল সাত্তার মৃধার বাসায় যেতে হবে, আপনি এখনই আসুন। এই বিষয়টি মূলত বলা হয়েছে। ওয়েল্ডিং ওয়ার্কশপ, ঝালাই কারখানা, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস না, এটা হচ্ছে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, একটা শব্দ পড়েছিলাম মনে আছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। ঠিক আছে, ক্র্যাকডাউনের রাত হচ্ছে 1971 সালের 25শে মার্চের রাত। ওই যে যখন হচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়েছিলেন, তারপর হচ্ছে যে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই সময়কার প্রেক্ষাপটে। ঠিক আছে, রাশিয়া ছিল জেনারেল উইন্টার, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, যেটা হচ্ছে আজকে ক্লাসেই আমি তোমাদেরকে একটু আগে এক্সপ্লেন করলাম। সো আমরা যদি পাঠ পরিচিতি অংশে চলে যাই, তাহলে রেইনকোট গল্পটা কত সালে প্রকাশিত হয়েছে? অনেক 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে আমি একটু দাগিয়ে দিচ্ছি তোমাদের। পরবর্তীতে রয়েছে এটি সর্বশেষ, লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, 1997 সালের প্রেক্ষাপটে এই গ্রন্থ থেকে কিন্তু সংকলিত হয়েছে। ঠিক আছে, এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস, রচনা সমগ্র 1 থেকে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা নতুন কোর্সে ভর্তি হবা কিনা। নতুন কোর্সে তো সবগুলা বিষয়ের উপর শর্ট কোর্সে ক্লাস হবে। হ্যাঁ, আমি এখনো ঠিক জানি না, এটা অপার ভাইয়াদের সাথে বা আমাদের ম্যানেজমেন্ট, টেনমেন্ট স্কুলের ম্যানেজমেন্টের সাথে একটা অবশ্যই তোমাদের জন্য ব্যবস্থা করবে। সো যেটা করা যেতে পারে, আমি দেখি যে আমরা দেখি একটু যে কি করে তোমরা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, কারণ ওইখানেও আমি বাংলা ক্লাস নেব, তোমাদের জন্য তো অবশ্যই বাংলা ক্লাস নিবই। সো যেটা হবে যে ওইটার তো শর্ট সিলেবাসের কোর্স, সো দেখা যাবে যে খুব বেশি ক্লাস হয়তো নেওয়া সম্ভব হবে না, বাট এটা নিয়ে এখনই আমরা কিছু শিওরলি আমি বলতে পারছি না, এটা ম্যানেজমেন্ট থেকে যে বিষয়গুলো বলবে, বাট তোমরা ভর্তি হয়ে যেতে পারো আই থিঙ্ক। ঠিক আছে, আচ্ছা, রেইনকোট গল্পটি প্রকাশিত হচ্ছে 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়েছে, এবং এই গল্পের পাঠ নেওয়া হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে। অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। এবং ওভারঅল যদি বলি যে এই গল্পটা হচ্ছে কিসের প্রেক্ষাপটে রচনা হয়েছে? এটা রচনা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটা রচনা করা হয়েছে। এবং তখন মূলত এটা কি মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে, যে ঢাকায় তখন মুক্তিযোদ্ধারা বা মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ কিন্তু শুরু হয়েছিল। গেরিলা আক্রমণ কি, ওই যে বলেছিলাম না, গেরিলা আক্রমণ যেটা বলা হয়েছিল যে বিভিন্ন সময় এসে তারা কি করতো, বিভিন্ন সময় এসে তারা যে কাজটা করতো সেটা হচ্ছে গেরিলা আক্রমণ, মানে ওই যে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে চলে যেত, তাদেরকে ধরা যেত না বা জানা যেত না কারা আক্রমণ করেছে, সেটাই হচ্ছে গেরিলা আক্রমণ। তো তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, এবং যেটা হচ্ছে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের মাধ্যমে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া, এবং প্রিন্সিপাল সাহেবের বাড়ির গেট হচ্ছে ভেঙে ফেলা ইত্যাদি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পেরেছি। হ্যাঁ, যেটা হচ্ছে মূলত নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। তোমরা একটা প্রশ্ন করেছিলা, হ্যাঁ, যে এটা কার জবানিতে বলা হচ্ছে, তখন আমরা কি করেছি, তখন আমরা বলেছি যে হচ্ছে তোমার নুরুল হুদার জবানিতেই মূলত আছে, কিন্তু পাশাপাশি লেখক নিজের প্রেক্ষাপটেও কিছু কিছু জায়গা ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরে আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। আমরা দেখেছি যে পাকিস্তানি বাহিনী কিভাবে মেরে ফেলছে, মানুষের মধ্যে কি ধরনের আতঙ্ক কাজ করছে, সেই বিষয়টি কিন্তু নুরুল হুদা এখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু একটা প্রশ্ন, সৃজনশীলের তোমার প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে। সো তোমরা একটু ভালো মতো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। হ্যাঁ, যে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞের মাধ্যমে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত নিপীড়নের চিত্র। কারণ কি? কারণ হচ্ছে ওই যে তোমার মনে আছে আহ হচ্ছে যে নুরুল হুদা সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে যেত। সো এই জিনিসগুলা, হ্যাঁ, সো এই যে তোমাদের জন্য একটা কোড সম্ভবত দেওয়া হবে। হ্যাঁ, সো এই কোডগুলা দিলেই যেটা হবে যে তোমরা তোমরা যে কাজটা করতে পারবা, সো আমাদের ক্লাসগুলো তখন আর তোমাদের কোনো জন্য প্যারা হবে না। সো দুই জায়গা থেকেই তোমরা ক্লাসগুলো করতে পারবা। হ্যাঁ, সো বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে যদি চাই, গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলপে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয়, সেটি ছিল শ্যালক মুক্তিযোদ্ধা মন্টুর, না এটা কি হবে বলতো, মিন্টুর, তাই না? এটা তো মিন্টু ছিল নামটা। তো এইরকম ভাবে নামের এই যে ভুল হয়ে গিয়েছে, এটা তোমরা ঠিক করে রাখো। গল্পের এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য কিন্তু অসাধারণ। আমরা দেখেছি যে এই রেইনকোটটা পরার মাধ্যমে
দেখা গিয়েছে মুক্তিযোদ্ধা শ্যালক কি হয়েছে, ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়েছে উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম, যার ব্যঞ্জনা প্রকাশ ঘটেছে এই গল্পটাতে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের রেইনকোট গল্পটা। ওভারঅল পড়লাম, ওভারঅল তোমাদেরকে মেইন মেইন যে বিষয়গুলো রয়েছে সেটা পাঠ পরিচিতি থেকে আমি পয়েন্ট করে দিলাম। আচ্ছা, সো যে কাজটা এখন করব, এখন হচ্ছে আমাদের কি কাজটা করতে হবে, এখন আমাদের প্র্যাকটিস সেশনের টাইম। তো প্র্যাকটিস সেশনে আমরা সবাই যারা ক্লাসটাতে আছি আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করব, এবং হচ্ছে তোমরা, আচ্ছা সম্ভবত তোমাদের জন্য একটা কোড দেওয়া আছে, সেই কোডটা থাকলেই তোমাদের শুধুমাত্র ইংলিশ বাংলা আইসিটি কোর্সে যারা ভর্তি হয়েছে তোমাদের জন্য একটা কোড খুব সম্ভবত দেওয়া হয়েছে বা দেওয়া হবে। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে। সো আখতারুজ্জামান ইলিয়াস কি করবে, 1943 সালের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কমেন্টে একটু জানাও। আচ্ছা, সো অনেকেই কমেন্টে উত্তর জানিয়েছে। এটা যেটা করবা সেটা হচ্ছে কমেন্ট করার সময় এক বা ওয়ান লিখে তারপরে হচ্ছে ক, খ বা হচ্ছে বি এইভাবে লিখবা, না হলে হচ্ছে অনেকগুলা পরে সিরিয়ালে হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝতে পারবো না। হ্যাঁ, আচ্ছা তোমরা একের খ বলছো সবাই মোটামুটি। একের আখতারুজ্জামান ইলিয়াসের ক্ষেত্রে এটার উত্তর সঠিক হয়েছে, উত্তরটা হবে কি একের খ। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কি বলো তো? আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম হচ্ছে কি হবে, যারা ক্লাসটাতে আছো বলো তো, দুইয়ের উত্তর কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও জলদি জলদি। দুইয়ের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমি হচ্ছে সবার কমেন্ট একদম পড়বো না, বাট আমি সবার কমেন্ট দেখতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, নুরুল হুদার জবানিতে ঘটনার বা গল্পের অধিকাংশ ঘটনাই বিবৃত হয়েছে। ঠিক আছে, দুইয়ের ক্ষেত্রে উত্তর হচ্ছে খ, নারুলি গ্রামে। তারপর হচ্ছে 3 নাম্বার, আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু দিবস কোনটা বলতো? আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু দিবস হচ্ছে 3-এর উত্তর কি হবে, যারা ক্লাসটাতে আছো একটু কমেন্টের মাধ্যমে আমাকে জলদি জলদি জানাও যে আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু দিবস কোনটি। আচ্ছা, যারা ক্লাসটাতে আছো জলদি কমেন্ট করে জানিয়ে দাও যে আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু দিবস কোনটা হবে। বন্ধুরা যারা ক্লাসটাতে আছো একটু জলদি জলদি কমেন্ট করে ফেলো। আচ্ছা, দুইয়ের ক্ষেত্রেও তোমরা খ বলেছো, ফাহিমা, মন্দিরা, সানজিদা, তারপরে হচ্ছে তোমার এক এবং দুইয়ের সঠিক উত্তর দিয়েছো যারা, কুলসুম, তারপরে হচ্ছে মন্দিরা, তারপরে হচ্ছে তোমার সুমাইয়া, তারপরে আরো আছে। আজকে আমাদের ক্লাসে ছেলেরা এত কম পার্টিসিপেট করছে কেন? বাঁধন বিশ্বাস, তারপরে হচ্ছে তোমার আর কে কে দিয়েছে দেখি, শুভম কর্মকার দিয়েছো সঠিক উত্তর, তারপরে আর কে কে দিয়েছে, নাজমুল হোসেন দিয়েছো, আব্দুল্লাহ আল নোমান দিয়েছো, শিমুল খান পলাশ দিয়েছো। আচ্ছা, ঠিক আছে, নাজমুল হাসান দিয়েছো। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। 3 এর ক্ষেত্রে কি হবে, সি বলছো, গ বলছো অনেকেই। সো মোটামুটি সি বা গ দেখে নেই উত্তরটা। সো এটার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে সঠিক উত্তর হচ্ছে গ। অনেক অনেক ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সো হচ্ছে 3-এর ক্ষেত্রে কি, 3-এর ক্ষেত্রে হচ্ছে গ হবে উত্তর, এটারও সঠিক উত্তর দিয়েছো। পরবর্তীতে রয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প গ্রন্থ কোনটি। আচ্ছা, এটা সবাই আমরা মোটামুটি, একটু কঠিন হতে পারে, তাও দেখি যে তোমরা পারো কিনা। সো যারা ক্লাসটিতে আছে একটু বলো যে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প গ্রন্থ কোনটা হবে। সো এটার উত্তর হবে হচ্ছে 4-এর ক, খোয়ারি। হ্যাঁ, খোয়ারি হবে। এটা তোমরা অনেকে হয়তো পারবা না, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বলে দিলাম। এটা এটা খুব সম্ভবত একটা বোর্ডের প্রশ্নে, আমার সালটা মনে নেই, বাট বোর্ডের প্রশ্ন এসেছিল, সেই কারণে এটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো একটা একটা অবজেক্টিভ নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে পরেরটা একটু উত্তর করো তো। 5 নম্বরে আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোট গল্প কয়টা? ক্লাসটাতে যারা আছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস, জান্নাতুল নাইমি ভুলটা ধরতে পেরেছো, জান্নাতুল নাইমের জন্য মানে অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল, এবং খুবই মনোযোগ দিয়ে যে ক্লাস করেছো এটা হচ্ছে বুঝতে পারলাম। একটা জিনিস ভুল হয়েছে এখানে হচ্ছে,
ভুল হয়েছে বলতে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, এক্সপ্লেনটা করছি এভাবে, বলা হয়েছে যে তোমার এখানে কি হবে, আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কি, এটা কিন্তু একটু ধরো কনফিউশনের প্রশ্ন। হ্যাঁ জান্নাতুল, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা গ্রামের নামকে তখনই বোঝায় যখন সেখানে ধরো সে বড় হয়ে ওঠে, তারপরে হচ্ছে তোমার, এটা খুবই ভালো হয়েছে এই প্রশ্নটা তুলেছো। যেটা হবে তোমাদের সবাইকে আমি এক্সপ্লেন করে দিতে পারবো। এটা নিয়ে আমি পড়ানোর সময় বলেছিলাম না, একটা হচ্ছে পিতৃনিবাস ছিল, আর একটা হচ্ছে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করেছিল হচ্ছে গটিয়া গ্রামে, কিন্তু জন্মগ্রহণ করলেই সেখানে সে কিন্তু বড় হয়ে উঠে নাই, ঠিক আছে? বড় হয়ে উঠেছে বা পিতৃনিবাসটা কোথায়, মূলত হচ্ছে নারুলি গ্রামে, সেখানেই মূলত সে কি হয়েছে, উপকণ্ঠে, এবং সেখানে সে বেড়ে উঠেছে, ধরা হয়েছিল। সেই জন্যই বলা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কি, আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম হচ্ছে নারুলি গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে যদি চলে যাই, তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোট গল্প কয়টা বলতো? আচ্ছা আচ্ছা, দুইয়ের উত্তরটা এইবার কি, তো দুইয়ের উত্তরটা নিয়ে কনফিউশনটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? বইয়ে কি বলা ছিল যে তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে, আর লাইনটা ছিল কি, 1943 সালের 12ই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে, আচ্ছা আচ্ছা, জিমি বলেছো, সবাই বলেছো, বাট আমি তো ওইটাই মানে তোমরা আমার কথাটা বুঝো নাই, আমি যে লিখে দিচ্ছি যে যেটা তোমরা পয়েন্ট আউট করেছো যেখানে কনফিউশনটা হতে পারে, এইটা বলেছে অনেক ভালো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে এই জিনিসটা ভুলটা বা হচ্ছে ভুল যে হয় এটা তোমরা আমাকে ধরিয়ে আবার জানাচ্ছ। আমি পড়ানোর সময় বলেছিলাম এটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। এখানে বলেছে আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কি, জন্মগ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু সেখানে কি সে বড় হয়ে উঠেছে? না। তার পিতৃনিবাসটা কোথায়? পিতৃনিবাসটা হচ্ছে নারুলি গ্রামে। তো এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে নারুলি গ্রাম, গটিয়া না। জন্মগ্রহণ কোথায় করেছে বললে সেটার উত্তরটা হবে গটিয়া। এখন কি তোমাদের কাছে ক্লিয়ার 2 নাম্বারটা? জান্নাতুল, এইবার কি ক্লিয়ার হয়েছে? বা যারা যারা এটার অ্যান্সারটা গটিয়া বলেছিল, আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম, তারা সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা এবার একটু বলো। হ্যাঁ, একটু মনে হয় কথা বলতে এলোমেলো হয়ে গেছিল, এই জন্য তোমাদের শুনতে সমস্যা হয়েছে। বাট বুঝতে হবে যে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু তার বড় হয়ে ওঠা বা তার পিতৃনিবাসটা অর্থাৎ পিতার সাথে থাকা কোথায়? নারুলি গ্রামে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আশা করি তোমরা এখন ক্লিয়ার হতে পেরেছো। 5-এর উত্তর তো খ হবে, সবাই আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোট গল্প হচ্ছে 28টা। পরবর্তীতে বলতো যে রেইনকোট গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এটা তো বৃষ্টি থেকে আত্মরক্ষা হবেই না, তথ্য উদ্ঘাটন হবেই না, মুক্তিযোদ্ধার জবানবন্দি, রহস্য উন্মোচন, এটা হচ্ছে তথ্য উদ্ঘাটন বলা হচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় আমরা এই প্রশ্নটা যেমন একটা খুব একটা ভালো না, মানে আমি যদি প্রশ্নের রেটিং করি তাহলে এই প্রশ্নটাকে আমি দিব 4 মার্কস, কিন্তু দেখা যায় বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে এবং এই ধরনের তোমার অপশন থাকে খুবই উদ্ভট ধরনের। এখানে তথ্য উদ্ঘাটনটা আসলে হওয়া উচিত না, আরো সুন্দর কোনো মূল প্রতিপাদ্য বিষয়টা আসলে কখনো এরকম হতে পারে না। কিন্তু তোমার বইয়ের মধ্যে বা হচ্ছে তোমাদের ওই যে বোর্ড কোশ্চেন সলভিং এর মতো করে এরকম ভাবে উত্তর থাকে, তো সেই জায়গা থেকে এটা তথ্য উদ্ঘাটন হবে। বাট আশা করি যে এই ধরনের প্রশ্নগুলো আর রিপিটেশন কখনো হয় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে কি রেইনকোট গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কি হবে? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে 6-এর ক্ষেত্রে খ হবে নুজাইরা। এটা মুক্তিযোদ্ধাদের জবানবন্দি না, এখানে তো কোনো মুক্তিযোদ্ধাদের থেকে তো কোনো জবানবন্দি নেওয়া হয়নি, মূলত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। তখন আমরা দেখেছি যে ধরো তথ্য উদ্ঘাটন করার সময় দেখা গিয়েছে হচ্ছে যে নুরুল হুদার উপর অত্যাচার করা হয়েছে বিভিন্নভাবে ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা। তো পরবর্তীতে রেইনকোট গল্পের রেইনকোটটি কার? এটা তো আমরা সবাই পারবো যে নুরুল হুদার শ্যালকের। তো 7-এর উত্তর কি হবে? সবাই খুব সহজেই আমরা পেরে যাব। 7-এর উত্তর হবে হচ্ছে খ, অর্থাৎ নুরুল হুদার শ্যালকের নাম কি? ওর ওর নাম হচ্ছে মিন্টু, তাই না? আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে অত্যন্ত 3 দিন ফুটফাট বন্ধ। এখানে ফুটফাট বলতে কি বলা হয়েছে? ফুটফাট বলতে মূলত এখানে কি বলা হয়েছে বলতো? ফুটফাট বন্ধ বলতে এখানে মূলত বলা হয়েছে 8-এর ক্ষেত্রে গোলাগুলির কথা, তাই না? যেখানে এখন কোনো ধরনের যুদ্ধ হবে না, ঠিক আছে? পরবর্তীতে তোমরা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই উত্তর করে ফাইলো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নটা কি? নুরুল হুদার আরবি উচ্চারণের মধ্যে প্রকাশ পায় কি? অসংলগ্নতা, সরলতা আর ভীত সন্ত্রস্ততা।
এখানে আমরা কি কি বিষয় দেখতে পেয়েছি? এখানে 9 নাম্বার প্রশ্নটা একটু কঠিন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বলা হয় বা বহুপদী সমাপ্তি সূচক। দেখি একটু তোমরা পারো কিনা। এটার উত্তর হবে 2 এবং 3। এখানে মূলত সে সরল হওয়ার কারণে, তার মধ্যে সেই ভীত ব্যাপারটা না থাকার কারণে কি হয়েছে, সে সরলভাবে বলার চেষ্টা করেছে এবং ভয় তো সে সবসময় পাইতো। সেই কারণে এটার উত্তর হবে কি 2 এবং 3। প্রশ্নটা বলি যে কলিং বেলটা চেপে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্বপন। দরজা খুলে বের হন নাট্যকার কায়সার সাহেব। সঙ্গে সঙ্গে স্বপনের পেছনে থাকা কয়েকজন লোক কায়সার সাহেব ও তার মেয়েকে ধরে নিয়ে পাকিস্তানের হাতে তুলে দেয়। উদ্দীপকের স্বপন চরিত্রটি রেইনকোট গল্পের কার সাথে সাদৃশ্যপূর্ণ? এইটা একটু কঠিন প্রশ্ন, আমি একটু দেখতে চাই যে কারা কারা এই প্রশ্নটার উত্তর আমার সাথে করতে পারে। স্বপন চরিত্রটি সাথে কার সাথে মিল রয়েছে বলো তো দেখি। এটা তো পারা উচিত, তারপর আমি একটু দেখি যে আমাদের ক্লাসে যারা রয়েছে তাদের মধ্যে কারা কারা এই প্রশ্নটার উত্তর আমার সাথে ধরো সঠিকভাবে উত্তর করতে পারে। আচ্ছা, ঠিক আছে। 10 এর ক্ষেত্রে গ হবে ইসহাক। কেন বলো তো ইসহাক কে ছিল? ইসহাক ছিল প্রিন্সিপালের পিয়ন। তাও পিয়ন কি করেছিল? নুরুল হুদার বাসায় গিয়েছিল, নক করেছিল, তাই না? তো সেই জায়গা থেকে ইসহাক হবে। অনেক অনেক ধন্যবাদ যারা সঠিক। আমি কিন্তু সবার কমেন্ট দেখছি, হ্যাঁ, এখানে কিন্তু আমার কাছে আছে সবার কমেন্ট, সো আমি দেখছি যে কারা কারা পার্টিসিপেট করো, বাট সবার নাম বলছি না, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের রেইনকোট গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা বুদ্ধিজীবীদের ধ্বংসের প্রয়াস, তারপর রয়েছে শারীরিক নির্যাতন নাকি রাজাকারদের নৃশংসতা। আচ্ছা, সো উদ্দীপকের রেইনকোট গল্পটার যে দিকটা প্রকাশিত হয়েছে এখানে শারীরিক নির্যাতনের বিষয়টা কি ফুটে উঠেছে, তারপর রাজাকারদের নৃশংসতা অর্থাৎ তারা যে ধরে নেওয়া যাওয়ার একটা বিষয় ছিল সেটা চলে এসেছে, বাস বুদ্ধিজীবীদের ধ্বংসের প্রয়াস যেটা ছিল সেটাও কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ তিনটি বিষয় কিন্তু আমরা এই অংশটিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি জানি এইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে, কিন্তু দেখো এখানে আমরা কি দেখেছিলাম যে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে পাকিস্তানিদের হাতে মেয়েকে তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা শারীরিক নির্যাতনের বিষয়টা তো দেখতেই পাচ্ছি, তাই না? এবং একই সাথে কি হয়েছে, শারীরিক নির্যাতনের বিষয়টা রেইনকোট গল্পেও আমরা কিন্তু বিভিন্ন অংশে দেখতে পেরেছি। সেই কারণেই তিনটা অপশনই এখানে হবে। হ্যাঁ, পরবর্তীতে তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যে এখানে আসমার কি প্রকাশ পেয়েছে? অনুরোধ, আবেগ, ভালোবাসা নাকি সহানুভূতি? এটার উত্তরটা একটু দেখি তো, 12 উত্তর তোমরা কি দিতে পারো। আচ্ছা, জান্নাতুল নাইমকে অনেকদিন পর আজকে ক্লাসে দেখছি, অনেকদিন পরে। আসলে আমি লাইভ যখন এসএসসি মানে আমি যখন লাইভ গ্রুপে ক্লাস নিতাম তখন মনে হয় নাইমা ক্লাস দেখতাম। তো এখন আবার অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, দেখতেছি, অনেক অনেক ভালো লাগতেছে দেখে। পুরান স্টুডেন্টদেরকে দেখতে পারলে ভালো লাগে। তারপর কি যে 12 নম্বরে কি তুমি বলো মিন্টু রেইনকোটটা নিয়ে যাও, এখানে আসমার কি প্রকাশ পেয়েছে বলো তো। আচ্ছা, তো এখানে মূলত প্রকাশ পেয়েছে ভালোবাসা, কারণ ভিজে যাক এটা আসলে চাচ্ছিল না, সেই কারণে মূলত এখানে ভালোবাসাটা প্রকাশ পেয়েছে। এবং গল্পটা বলার ক্ষেত্রে বলা হয়েছে যে আসমার আবেগ সোহাগের কথা বলা হচ্ছিল, ঠিক আছে? নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না। আচ্ছা, আব্দুল প্রিন্সিপালের ছদ্মবেশীদের নাকি প্রিন্সিপালের নাকি মিন্টুর? আচ্ছা, এটা মিন্টুর। মিন্টু মানে এখানে মিন্টু হবে, মিন্টু। তো এখানে মিন্টুর ঠিকানা মূলত নুরুল হুদার কি ছিল না? নুরুল হুদার জানা ছিল না। স্টেনগানওয়ালা ছোকরার দল বলতে মূলত বোঝানো হয়েছে মুক্তি বাহিনীদের কথা, এটা তো আমরা বুঝতেই পারছি, গ হবে এটার উত্তর 14। তারপরে 15 লাস্ট, যে মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল সহজলভ্য, নিরাপত্তাহীন, দুর্ভেদ্য নাকি দুষ্কর? এটার উত্তর বলো তো কি হবে? দুর্ভেদ্য, কারণ এখানে সবাই যেতে পারে না চাইলে, কিন্তু তারপরও মিলিটারি বাহিনী আক্রমণ করার মাধ্যমে আক্রমণ করেছে আর কি, যে বিভিন্ন টেকনিক অবলম্বন করে। তো এই মোটামুটি তোমাদের জন্য আমার 15টা প্র্যাকটিস কোশ্চেন। আশা করি তোমরা পেরেছো। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো যে 15টার মধ্যে তোমাদের কার কয়টা প্রশ্নের উত্তর সঠিকভাবে হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, অনেকেরই 15টা হতে পারে, 13টা হতে পারে, 12টা হতে পারে, 10টা হতে পারে, কোনোই ধরনের কোনো সমস্যা নেই। তো দরকার তুমি প্র্যাকটিসটা করেছো কিনা, তুমি মনে রাখতে পেরেছো কিনা বলার সাথে সাথে যে ভাই এটার উত্তর তো এইটা হবে। যদি মনে রাখতে পারো তাইলে আমার ক্লাসটা নেওয়া সার্থক হয়েছে, এতগুলা ক্লাস, ঠিক আছে? সো একটু জানাইও যে 15টার মধ্যে তোমাদের কার কয়টা প্রশ্নের উত্তর সঠিকভাবে হয়েছে, আর তোমরা সবগুলা বিষয় সঠিকভাবে মোটামুটি সুন্দর মতো ভাবে বুঝতে পেরেছো কিনা, এইটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা, অনেকের 12টা হয়েছে দেখতে পাচ্ছি, তারপরে অনেকের 14টা হয়েছে, 4-5টা ভুল ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর পিডিএফ দেওয়া হবে, অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা,
ঠিক আছে, 13টা হয়েছে অনেকের, কোনো সমস্যা নেই। 13টা হয়েছে অনেকে, 15টা হয়েছে, সাবাস। তিথির 15টা হয়েছে, 14টা হয়েছে, খুবই ভালো। 14টা হয়েছে জান্নাতুলেরও, সাদিয়ারও 14টা হয়েছে, 13টা হয়েছে অনেকের, খুবই ভালো, কোনো সমস্যা নেই। 10টা পর্যন্ত, 10টা, 11টা, 12টা, যার যেটাই হোক না কেন, কোনো সমস্যা নেই। এটা তো প্র্যাকটিসের ক্লাস। তো তোমরা আরেকবার পড়লে আমি আশা করি তখন সবাই 15তে 15টাই পারবা, অথবা এই 15টা না, যেভাবে প্রশ্ন করা হোক না তখন উত্তর করতে পারবা। আচ্ছা, সো প্রথমে একটা জিনিস একটু বলো তো, যে তোমরা সবাই সবগুলা বিষয় সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা? কারো কোনো বিষয়, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কিছু আছে কিনা? সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে একটু সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমি অল্প করে আলোচনা করতে চাই, একদমই খুবই অল্প করে। পরবর্তীতে আমি চাই যে তোমরা সৃজনশীল প্রশ্নটা একটু, আচ্ছা কাউন্ট করতে হবে না, ঠিক আছে, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই রুবিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সৃজনশীল প্রশ্নটা আমি একটু আলোচনা করতে চাই, এবং আমি চাই যে তোমরা সেই সৃজনশীল প্রশ্নটার উত্তর নিজেরা একবার একটু প্র্যাকটিস করো। আমার মনে হয় যে তোমরা অনেক দিন ধরে সৃজনশীল প্রশ্ন লেখো না, সো এই লেখার অভ্যাসটা থাকাটাও কিন্তু একটু জরুরি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি মূল বিষয়গুলো। তো তোমরা যেটা করবা, একটা সৃজনশীল প্রশ্ন লিখে আমাকে হচ্ছে সুন্দর মতো করে আমাকে সাবমিট করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি হচ্ছে সবার সৃজনশীল প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করব। আমি এটা নিয়ে কিভাবে দেওয়া যাবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, যে সন্তানকে রক্ষা করতে নিজের বুকে গুলি পর্যন্ত খেলেন লিপি মণ্ডল, এরপরও শেষ রক্ষা হলো না। 6 বছরের শিশু পুত্র পরাগ মণ্ডলকে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে গেল দুর্বৃত্তরা। শিশুটির এখনো কোনো খোঁজ নেই। এ ধরনের একটি ঘটনা তখনই ঘটে যখন আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। আইন শৃঙ্খলার অবনতি জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। আচ্ছা, উদ্দীপকটা আমরা তো বুঝতে পেরেছি যে সন্তানকে রক্ষা করার জন্য, অর্থাৎ দেশকে রক্ষা, দেশকে বলতে চাইলাম, আমি রেইনকোটের প্রেক্ষাপটে বলা শুরু করে দিয়েছিলাম। এটা আমি রেইনকোটের প্রেক্ষাপটে তোমাদেরকে বোঝাবো না, আমি জাস্ট মেইন পয়েন্ট গুলা বা মেইন জায়গাগুলোতে যেখান থেকে প্রশ্নগুলা ধরতে হয়, কিভাবে সৃজনশীল প্রশ্ন চিন্তা করতে হয় সেটা শিখাবো। আমি চাই তোমরা আমাকে অ্যান্সারটা করে লিখে দেখাও, ঠিক আছে? পরবর্তীতে ধরো আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের এখন সৃজনশীলের অবস্থা কি, তখন আমি তোমাদেরকে গাইড করতে পারবো যে কিভাবে ওটা বেটার করা যায়। অলরেডি ফারহান ভাই একটা ক্লাসও নিয়েছেন, সেই ক্লাসটাকে ফলো করে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করতে হয় সেইভাবে একটা প্রশ্ন আমাকে উত্তরটা লিখে দেখায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে লিপি মণ্ডল নিজের বুকে গুলি খেয়েছে সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু তাতেও শেষ হয় নাই, বরং তোমার যেই সন্তানের জন্য গুলি খেয়ে নিজে মৃত্যুবরণ করেছে সেই সন্তানকেও কিছুদিন পরে দুর্বৃত্তরা অপহরণ করে, এবং শিশুটারও কোনো খোঁজ থাকে না। হ্যাঁ, আচ্ছা, সো যে বিষয়টা আমরা এখানে দেখছি, কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়? একটা হচ্ছে মিন্টুর জন্য, এটা তোমরা নিশ্চয়ই সবাই পারো বা জানো। একের উত্তর অলরেডি দিয়ে দিয়েছো তোমরা সবাই, যে মিন্টুর জন্য তোমাদের তটস্থ থাকার কথা রয়েছে। 2 নাম্বারটার উত্তর কিভাবে করবা? নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টানোর জন্য হন্যে হয়ে গেলেন? হ্যাঁ, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি যে এই উত্তরটা কিভাবে করতে হয়। ধরো কারণটা, কারণটা কেনর জায়গায় লিখে প্রথম জায়গায়, 2 নাম্বার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সবসময় মনে রাখবা 2টা প্যারায় উত্তর করতে হয়। একটা প্যারা, যেই প্যারাটার মধ্যে হচ্ছে আমরা লিখবো যে নুরুল হুদার স্ত্রী এই কারণে বাড়ি পাল্টানোর জন্য হন্যে হয়ে গেলেন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জ্ঞানের অংশটা থাকবে। অনুধাবনের অংশে তুমি এক্সপ্লেন করবা যে প্রেক্ষাপটটা কি ছিল। নুরুল হুদা মিন্টু তার ভাই, সে হচ্ছে মুক্তিযুদ্ধে চলে গিয়েছে, যে কারণে তাকে ধরো তাকে খোঁজ করা হচ্ছে, তাকে হয়তো আক্রমণ করা হবে, সেই ভয়টাতে কি হচ্ছে। হ্যাঁ, ক্লাসটা কোনো সমস্যা নেই, আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, আর 5 মিনিটের মতো হয়তো সময় লাগবে, একটু সময় দাও আমাকে, আমি জাস্ট মেইন বিষয়গুলো এক্সপ্লেন করে দিলে তোমাদের উত্তর করতে সুবিধা হবে, ঠিক আছে? পরবর্তীতে এই পুরো প্রেক্ষাপটটা হচ্ছে তোমরা নুরুল হুদার প্রেক্ষাপটে, স্ত্রীর প্রেক্ষাপটে তোমরা কি করবা? তোমরা হচ্ছে ব্যাখ্যা করবা। হ্যাঁ, আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত সুজনা, আমি কমেন্টটা দেখতে পারি না আসলে। যেটা হয় যে অনেক কমেন্ট থাকে, তো পড়তে পড়তে অনেক সময় মিস হয়ে যায়, আমি খুবই খুবই দুঃখিত। বাট আশা করি যে তোমার কমেন্টটা তুমি একটু করো, আবার করো, আমি দেখার চেষ্টা করছি। হ্যাঁ, প্যারা করে তো অবশ্যই লিখতে হবে, এটা কিন্তু মাথায় রেখো, প্যারা করে না লিখলে কিন্তু চলবে না। হ্যাঁ, মনে রাখো। আচ্ছা, সো পরবর্তীতে যেটা করবা, সেকেন্ড প্যারায় পুরো জিনিসটা এক্সপ্লেন করতে হবে, পুরো জিনিসটা ব্যাখ্যা করতে হবে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল, নুরুল হুদার ভাই, সরি, আসমার ভাই হচ্ছে চলে গিয়েছিল, যে কারণে মিন্টু চলে যাওয়ার কারণে তাদেরকে সবসময় ভয় থাকতে হয় যে কখন তাদেরকে মিলিটারি বাহিনী এসে জিজ্ঞাসা করে, এই ধরনের বিষয়
এই ধরনের বিষয়গুলো মূলত এখানে দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, প্রথম লাইনে উত্তরটা সরাসরি লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে গতে কি বলা হয়েছে, উদ্দীপকের লিপিমণ্ডলের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে। এখানে দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। আমার হচ্ছে একটু তোমরা যারা ক্লাসটিতে আছো, গ নাম্বারে কোন চরিত্র, এখানে দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে লিপিমণ্ডল, সরি, এই রেইনকোট গল্পের সাথে লিপিমণ্ডলের কোন চরিত্রের, এখানে দুইটা জিনিস হতে পারে। একটু দেখি যারা ক্লাসটিতে আছো আমাকে বলতে পারো কিনা। তো এটা লেখার ক্ষেত্রেও একদম প্রথমে লিখবা যে উদ্দীপকের লিপিমণ্ডলের সাথে রেইনকোট গল্পের অমুক চরিত্রের, মানে ড্যাশ চরিত্রের মিল আছে ধরে নাও। আমি তো অ্যান্সার বলে দিতে চাই না, আমি চাই তোমরা পড়ে নিজেরা এটার উত্তর করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল জ্ঞান। অনুধাবনে আবারও এক্সপ্লেন করবা যে তখনকার প্রেক্ষাপট কি ছিল, মুক্তিযুদ্ধের সময় যে মানুষের মধ্যে অনেক নিপীড়ন, অত্যাচার ইত্যাদি করা হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা মানুষের মধ্যে দিয়ে যেতে হয়েছে ইত্যাদি। পরবর্তীতে উদ্দীপকে বা প্রয়োগমূলক অংশে এসে, আচ্ছা, পরবর্তীতে মেইন অংশে এসে তোমাদের যে জিনিসটা করতে হয়, প্রয়োগমূলক অংশে লিখে একটা পার্টে লিখতে হয় যে উদ্দীপকে কি বলা হয়েছে, রেইনকোট গল্পের যেই চরিত্রটার সাথে তুমি মিল খুঁজে পেয়েছো সেই চরিত্রটার ব্যাখ্যাও মূলত এখানে করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, নুরুল হুদার কথা বলছো, খুবই ভালো। উদ্দীপকের লিপিমণ্ডলের সাথে নুরুল হুদার চরিত্রের সাদৃশ্য রয়েছে, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, কোনো সমস্যা নেই। নুরুল হুদার সাদৃশ্য রয়েছে কারণ কি, ব্যাখ্যাটা হবে এরকম যে নুরুল হুদা কি করেছিল বলতো, নিজে জীবন দিয়েছে বা নিজে অত্যাচার সহ্য করেছে, কিন্তু তারপরও মুক্তিযোদ্ধাদের কি করে নেই, মুক্তিযোদ্ধাদের হচ্ছে তোমার ইনফরমেশন গুলো কিন্তু দিয়ে দেয় নাই, তাই না, মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে, সেই জন্য হচ্ছে নুরুল হুদা, তাই তো। খুবই ভালো হয়েছে। আরেকটা প্রেক্ষাপট থেকে একটু চিন্তা করে দেখো, আমি শুধু চিন্তা করতে বলছি, একটা সৃজনশীলের কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকে উত্তর হতে পারে, এবং সবসময় মনে রাখবা তুমি সৃজনশীলের যদি প্রপার উত্তর করতে পারো তাহলেই হবে। জাস্ট অ্যাঙ্গেলটা আমি বলছি, বা আরেকটা পয়েন্ট বলছি, সেটা হচ্ছে মিন্টুও তো দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়ে তোমার মুক্তিযুদ্ধে চলে গিয়েছে। এইটা কি কোনোভাবে এখানে হয় কিনা একটু চিন্তা করে দেখো তো। এক একটা প্রশ্নের কিন্তু অনেকগুলা অনেকগুলা সাইড হতে পারে। এটার সব থেকে ভালো উত্তর হচ্ছে নুরুল হুদা, যেটা তোমরা সবাই মোটামুটি পেরেছো। কিন্তু আরেকটা প্রেক্ষাপটেও আমি কিন্তু তোমাদেরকে চিন্তা করা শিখাচ্ছি, যে একটা উদ্দীপক যখন দিবে আমি চিন্তা করবো যে কোন কোন অ্যাঙ্গেল থেকে হতে পারে, কোন কোন জায়গা থেকে আমাদের উত্তরগুলো করা যেতে পারে, ঠিক আছে। সো গয়ের ক্ষেত্রে কি হবে, এভাবে আমরা উত্তর করব। আচ্ছা, ঘয়ের ক্ষেত্রে কি, যে উদ্দীপকের সন্তান হারা লিপিমণ্ডল যেন রেইনকোট গল্পে নুরুল হুদারই প্রতিনিধিত্ব করে, উক্তিটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। এইটা আমরা সবাই তো বিশ্লেষণ করতে পারবো, যে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে আমাদের গল্পে গ নাম্বারে মূলত কি বলা হচ্ছে, নুরুল হুদার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। তো নুরুল হুদার কথা যদি বলা হয়ে থাকে তাহলে উদ্দীপকের আহ নুরুল হুদা যেটা, সরি, উদ্দীপকের লিপিমণ্ডলের যে কাজটা করতে হয়েছে, সে তার সন্তানকে রক্ষা করার জন্য, সন্তানকে রক্ষা করার জন্য যে কাজটা করতে হয়েছে তাদেরকে সে নিজের জীবন দিয়েছে। অন্যদিকে উদ্দীপকের যে, সরি, রেইনকোট গল্পের নুরুল হুদা, সেও কিন্তু দেশের মানুষের ভালোর জন্য মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে এই মুক্তিযোদ্ধাদের ইনফরমেশন গুলো দেয় নাই। তো এইভাবে হচ্ছে আমাদের সৃজনশীল নিয়ে কিভাবে আপনাকে দিব, আচ্ছা, ইনবক্সে নাকি এই ক্লাসের কমেন্টে। সো আমি যে কাজটা করতে পারি, তোমরা একটু চিন্তা করে দেখো, সৃজনশীল প্রশ্নটা লেখাটার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কমেন্টে হলে, যেটা হয় অনেকগুলা কোশ্চেন করতে হয়, তো এটা একটু প্যারা হয়ে যায়। আমি তো ক্লাসটা শেষ করে তোমাদেরকে হচ্ছে একটা কি দিব, একটা ফর্ম লিংক দিব, আমাকে ফিডব্যাক দিবা, কত খারাপ ক্লাস নিছি, কত ভালো ক্লাস নিছি, এগুলো বলবা। সাথে সাথে হচ্ছে যে কাজটা করতে হবে তোমাদেরকে, সেই ফর্মে আমি একটা কলাম করে, সেই ফর্মে আমি একটা করে দিব না, যেখানে সৃজনশীল প্রশ্নটা উত্তর তোমরা হচ্ছে করে দিবা আমাকে, ঠিক আছে, পিডিএফ করে ওই ফর্মে সাবমিট করে দিলেই হবে। আমি পরবর্তীতে হচ্ছে দেখে কি কি ধরনের প্রবলেম হয় ইন জেনারেল সবার জন্য একটা ফিডব্যাক দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাই মোটামুটি এটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কিভাবে হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করবা। সো এইটা হচ্ছে আমাদের রেইনকোট গল্পের আজকের শেষ ক্লাসটা ছিল, এবং শেষ ক্লাসটা মাধ্যমে আমরা রেইনকোটটা হচ্ছে আজকে কমপ্লিট করলাম। আমরা রেইনকোট গল্পটা পড়েছি, শব্দার্থ পড়েছি, মূল পাঠ পড়েছি, কবি পরিচিতি পড়েছি, আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, আমরা হচ্ছে তোমাদের ফিডব্যাক নিয়ে আলোচনা করেছি, কি কি বিষয় নিয়ে তোমাদের সমস্যা সেগুলা হচ্ছে আমরা
নিয়ে আলোচনা করেছি। সো আশা করি যে তোমরা যে কাজটা করবা, এখন তোমাদের যদি এরপরও কোনো সমস্যা থাকে, সেগুলা তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর একটু জানাও যে তোমাদের আজকে ক্লাসটা কেমন লেগেছে? সবাই সবগুলা বিষয় প্রপারলি বুঝতে পেরেছো কিনা? তোমাদের কোনো ধরনের কনফিউশন আছে কিনা? কোনো ধরনের জিজ্ঞাসা আছে কিনা? আজকে ক্লাসটা ভালো লেগেছে কিনা? এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু জানিয়ে দিতে পারো, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, আগামী ক্লাস কি বিষয়ের উপর হবে এটা আমি পরে জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা। সো হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আমাদের ক্লাসটা শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। সো সো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে, আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি ২ টি কারণে। একটা হচ্ছে তোমরা ৩ টা ক্লাসে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যে সবাই ছিলা। আর তোমরা ফিডব্যাক দিয়েছো, যে ফিডব্যাক গুলা আসলে তোমাদের হেল্পের জন্যই আমাদের প্রয়োজন। কেন? কারণ তোমরা ক্লাসে যে একেকটা মানুষ বা একেকটা ব্যাচের দেখা যায় যে স্টুডেন্টরা একেক ধরনের হয়। সো তোমরা যেহেতু ফিডব্যাক দিচ্ছ, আমি কিন্তু সেইভাবে ক্লাস নেওয়ার বা সেইভাবে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। সেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ওভারঅল তোমাদের যে বিষয়গুলো, সেগুলো তোমাদের জন্য শেখা এবং বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে? সো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজকে ক্লাসটা করার জন্য। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু পড়াশোনা করো, আর সৃজনশীল প্রশ্নের উত্তরটা লিখে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে? তাহলে আমরা সবাই কিন্তু খুবই ভালো মতো একটা বুঝতে পারবো। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা এমসিকিউ প্লাস একটা এক্সামই নিয়ে নিতে পারি, যেখানে তোমরা সৃজনশীল প্রশ্নটা এড করে দিতে পারো পরীক্ষা হিসেবে, অথবা অন্য আরেকটা সৃজনশীল দিয়ে দিতে পারি। এটা তো আলোচনাই করে ফেলেছি। আরেকটা সৃজনশীল দিয়ে দিতে পারি, আর কিছু অবজেক্টিভ দিতে পারি। তাহলে ওভারঅল তোমার কি অবস্থা সেটা হচ্ছে আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো। ঠিক আছে? সো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আজকে ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।